মানিক সাহা প্রশাসন চালাতে, রাজ্য চালাতে ব্যর্থ। পুলিশ ওনার কথা শুনছে না, ওনার রাজ্যের মন্ত্রী, সবার মন্ত্রীরা ওনার কথা শুনছে না, বিধায়করা শুনছে না, বাইক বাহিনী থেকে শুরু করে কেউ ওনার কথা শুনছে না। তো ওনার তো নৈতিকতা নেই এই পদে থাকার। বিরোধী দলের যারা আছেন, যারা মানিক সাহাকে সাপোর্ট করছেন, মানিক সাহার দালালি করছেন, তারা মানিক সাহাকে রাখতে পারবে না। মানিক সাহার পতন খুব দ্রুত ঘনিয়ে আসছে। সংবিধানের নামে শপথ নিয়ে সোর্স নেবেন, সোর্স মানি আর্ন করবেন। ওনার ভাই সংবিধান নামে উনি শপথ নিয়েছেন। উনি ফটিক রায়ের প্রত্যেকটা নাগরিকের বিধায়ক, এই রাজ্যের প্রত্যেকটা নাগরিকের মন্ত্রী। উনি বিজেপির মন্ত্রী নন, উনি ত্রিপুরার মন্ত্রী। উনি কি বলছেন? আমি মন্ত্রী হয়েছি, আমার ভাই তো কিছু ফ্যাসিলিটি নেবে। যদি মানিক সাহাজি এই সোর্স মন্ত্রী থেকে কোনো ধরনের কালেকশন না নিয়ে থাকেন, তাহলে এত বড় একটা অফেন্সিভ কথা বলা মন্ত্রীর বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নেবেন, কাল বিলম্ব করবেন না, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন। 8 বছরে এত বড় ওয়াগন একবার ধরা পড়েছে। আপনি কি মনে করেন যে এটা প্রথমবার এসছে? এটা ধরা এই কারণে পড়েছে, ভাগ বাটোয়ারা নিয়ে যখন গরমিল লেগে গেছিল তখন এটা ধরা পড়েছে। যদি ঠিক করে ভাগ বাটোয়ারাটা ঠিক হতো তাহলে এটা ধরা পড়তো না, বরাবরের মতোই পাচার হয়ে যেত। এবং এটার মধ্যে এর জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী, পলিটিক্যালি আনএডুকেটেড মুখ্যমন্ত্রী। কিছুই বুঝে না, না প্রশাসন চালানো বুঝে, না সরকার চালানো বুঝে, না পার্টি চালানো বুঝে। এই মুখ্যমন্ত্রী থাকলে তো এই রাজ্যের আরো অবনতি হবে। সিপিএম এর মানিক সরকার যেভাবে রাজ্যটাকে যে জায়গায় নিয়েছিল, খাদের কিনারে নিয়ে গেছিলেন, উনি তো খাদেই ফেলে দেবেন মানিক সাহা। আপনাদের মতো গদি মিডিয়ারা আজকে মানিক সাহা মুখ্যমন্ত্রী, তার জন্য আপনারা মানিক সাহার তেল মাখছেন। যখন মানিক সাহার জির চামচারা যখন বলেছিল যে সুদীপ বর্মনের চামড়া তুলে নেব আমরা, তখন কোথায় ছিলেন আপনি? আমি মুখ্যমন্ত্রী মানিক সাহাকে না পর্যন্ত করতে পারি, এটা আমার ব্যক্তিগত, কিন্তু উনি যেহেতু মুখ্যমন্ত্রী, আমি শব্দচয়নটা নিয়ে বলেছিলাম। এবং 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গদি মিডিয়া ট্যাগ দেওয়ার জন্য, কারণ আপনাদের যখন বিপরীতে কোনো কিছু যায় তখন আপনারা ট্যাগ লাগিয়ে দেন। আমি কোনো প্রণব চন্দ্র পিসি মিডিয়া কোনো রাজনৈতিক দলের এজেন্ট নই, আমি কোনো রাজনৈতিক দলের দালাল নই। হ্যাঁ, আমি দালাল, আমি ত্রিপুরা রাজ্যের মানুষের দালাল, এবং ত্রিপুরা রাজ্যের মানুষের হয়ে সদা সর্বদা কথা বলবো। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি কোনো অসাংবিধানিক কথা বলতে থাকি, পুরো ক্লিপ দিয়ে মামলা করব। না, আমি মামলার কথা বলছি না তো, আমি কেন মামলা করবো? আমি অসাংবিধানিক কথা বলিনি তো। শাহজির দালালির বিরুদ্ধে আমি আবারও আপনার চ্যানেল থেকে দেখাবেন কিন্তু এই পার্টটা তীব্র নিন্দা জানাই। আমি আনকার চালাবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আনকার চালাবো। আমি আপনার ক্যামেরার সামনে পায়ে ধরে প্রণাম করব যদি মানিক সাহাজিকে বলতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি রয়েছি প্রণত, আর আমার সাথে রয়েছেন আইনজীবী রাকু দাস তথা প্রাক্তন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি এবং বর্তমান ত্রিপুরা রাজ্য তথা জাতীয় স্তরের রাজনীতির যে প্রাসঙ্গিক বিষয়গুলি সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। রাকুদা, অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়া। নমস্কার আপনাদের সবাই। আপনি তো বিহারে গিয়ে নির্বাচনী প্রচার করেছেন, কংগ্রেসের কি পজিশন রয়েছে বিহারে? আর আরেকটা প্রশ্ন আমি যেটা করতে চাই, রাহুল গান্ধী বলেছেন যে হাইড্রোজেন বোমা ফাটাবেন, কিন্তু যে বুট চুরির ইস্যু, দেশের প্রধানমন্ত্রীকে বুট চোর বলা হলো, এবং এই যে ইস্যুটা তো এখন আর থেমে গেছে, সেটা দিয়ে কংগ্রেসের আর কোনো বড় কোনো ফায়দা আর হলো না। এবং যে ইস্যুগুলি তুলেছিলেন রাহুল গান্ধী, সেগুলো নিয়ে তো শুধু বুটের ময়দানেই গরম করা হয়েছে, আসলে তো বাস্তবিকতায় কোনো প্রমাণও মিলেনি, এবং কংগ্রেস দল কিন্তু সেটা নিয়ে আদালতেও যায়নি। কি বলবেন? দেখুন, বিহারে আমি 7 দিন ছিলাম, তাও 1.5 মাস আগের কথা বলছি। আমার মানে পারিবারিক সমস্যার কারণে আমাদের এখন যাওয়া হয়নি। এই মাসখানেক আগে যে ওয়েবটা দেখলাম, বর্তমানের ওয়েবটা না গেলে বোঝা যাবে না বা না গেলে বলা যাবে না স্পেসিফিক ভাবে। আমি যখন মানে রাহুল গান্ধীজির পদযাত্রা চলছিল ভোট চুরিকে নিয়ে, তখন আমি 7 দিন ছিলাম। এই 7 দিনে আমি দেখতে পারলাম যে বিজেপির বিরুদ্ধে বা এই যে নীতিশ সরকারের বিরুদ্ধে মানুষের যে একটা বিষোদগার, এই নীতিশ যে এই যে পাল্টাপাল্টি, পল্টুরাম চাচা নামে ওখানে মানুষ নীতিশজিকে ব্যাখ্যা করেন যে পল্টুরাম চাচা, এবং মানুষ এই যে রাহুল গান্ধীজির যে পরিশ্রম সারা ভারতবর্ষে বা বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী সারা ভারতবর্ষের প্রতিটা নিপীড়িত বঞ্চিত মানুষের কাছে বাড়িতে গিয়ে বলছেন। এটা বিগত দিনে বহু বিরোধী দলনেতা হয়েছেন, আমি সবাইকে মানে কাউকে খারাপ ছোট করে বলছি না, কিন্তু রাহুল গান্ধী যেভাবে মানে
মানুষের মধ্যে বা মানুষের মনে পৌঁছছেন, এটা রাহুল গান্ধীজির ক্রেজ সারা ভারতবর্ষে তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের যে ভারত জোড়ো যাত্রা, সেই ভারত জোড়ো যাত্রার রেজাল্ট হিসেবে আমরা কিন্তু পেয়েছি কর্ণাটক, তেলেঙ্গানা। এখন যে বিহারে যে রাহুল গান্ধীজি যে পদযাত্রাটা করলেন, সেই পদযাত্রা থেকে বলা যায় যে বিজেপির গদি টলমলো, তার জন্যই ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে। আর সেই ভোট চুরি কংগ্রেস বা রাহুল গান্ধীজির নেতৃত্বে এবার রুখে দিয়ে বিহারে মহাগঠবন্ধনের সরকার প্রতিষ্ঠা হওয়ার সেটার সময়ের অপেক্ষা মাত্র। আচ্ছা, আমি রাজ্যের প্রসঙ্গে আসছি। আপনি যদি রাজনৈতিক নেতা না হতেন তাহলে কি মানে আগামীতে মানে জ্যোতিষ শাস্ত্র নিয়ে আপনার খুব ইচ্ছা কিংবা চর্চা আছে? বিশেষ করে আমরা যখনই আমি আপনার সাক্ষাৎকার নিতে আসি বলেন এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে। বিশেষ করে আপনি বলছিলেন যে পুজোর পরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনি থাকবেন না, এবং আপনি মহারাজ প্রদ্যুৎ কিশোরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করেছিলেন। আসলে কি মানে আপনাকে বলা যেতে পারে এখন রাজনৈতিক জ্যোতিষী রাঘু দাস, অনেক কথা অনেক সময় মিলে যায় আর অনেক কথা অনেক সময় মিলে না। এই কথাগুলো কি শুধু মিডিয়ায় ফ্রেম পাওয়ার জন্য আপনার বক্তব্য? দেখুন, যদি আপনি এই কথাটা বলেছেন, আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দেব যে এই যে এটা পার্টির ব্যাপারে বলা ঠিক না, তারপরেও বলে দিচ্ছি। আমি তখন যুব কংগ্রেস সভাপতি ছিলাম, সিপিআইএম এর সঙ্গে কংগ্রেসের অ্যালায়েন্স চলছিল। এই অ্যালায়েন্স কি রেজাল্ট হতে পারে আমি মেইল করেছি আমার নেতা রাহুল গান্ধীজিকে, প্রিয়াঙ্কা গান্ধীজি, মল্লিকার্জুন খার্গেজিকে, সোনিয়া গান্ধীজিকে, আমার যুব কংগ্রেস সর্বভারতীয় সভাপতি ছিলেন শ্রীনিবাস বিপিজিকে আমি মেইল করেছি যে এই অ্যালায়েন্সটাতে আরেকটু মডিফাই করা প্রয়োজন, এবং এই যদি অ্যালায়েন্সটা হয়ে থাকে এই রেজাল্ট হবে। আমি মেইল করেছি, মেইল আছে, আপনি চেক করে নিতে পারেন, এবং সেম টু সেম রেজাল্ট হয়েছে। তো কি করে না, জ্যোতিষীর ব্যাপার না, মানুষের সঙ্গে কানেক্টিভিটি থাকতে হয় আমাদের। যেহেতু আমরা খুব হাই প্রোফাইল লিডার নই, তার জন্য, এবং গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, তার জন্য সকল অংশের মানুষ সমাজের আমাদের সঙ্গে, যেমন লিডার একটা নেতার সঙ্গে কথা বলতে বা একটা বড় আইনজীবীর সঙ্গে কথা বলতে মানুষ ইতস্তত বোধ করে বা ভয় পায়, কিন্তু আমার সঙ্গে কথা বলতে মানুষ কোনো ইতস্তত বোধ করে না, একদম ভাই বন্ধুর মতো আমার সঙ্গে কথা বলে। তো আমি মানুষের মনের কথাটা বুঝতে পারি। সেই ফলশ্রুতিতেই আমি বলেছিলাম আমার ত্রিপুরায় কি হবে, সেটা হয়েছে। আর ত্রিপুরার ক্ষেত্রে যেটা এই যে বলছেন যে আমি মহারাজা প্রদ্যুৎ মাণিক্যকে নিয়ে বলেছি বা মানিক সাহার গদি নিয়ে বলেছি, এই যে এটা রাজনৈতিক খবর রাখতে হয়। এই রাজনৈতিক যে একটা যেটা এর মাধ্যমে আসে, সেটার মধ্যে স্পষ্ট যে মানিক সাহা 2028 সাল নির্বাচন করতে পারবেন না। এই যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটা আপনারা কিছুটা তো পুজোর পরে আমি বলেছিলাম যে পুজোর পরে দেখবেন ত্রিপুরা রাজ্যে মানিক শাহের গদি টলমল, সেটা বলেছিলাম। কিন্তু কেন কি আপনারা দেখতে পাচ্ছেন না সারা রাজ্যে বিরোধী নেতারা বলছে যে বিরোধী দলনেতা বলা উচিত মানিক শাহের বিরুদ্ধে, সেই বিরোধী দলনেতা বলছে মানিক শাহের পক্ষ নিচ্ছে, রঞ্জিত দেববর্মাকে টেনে এনে, মহারাজা প্রদ্যুৎ মাণিক্যকে টেনে এনে বর্তমান যে ক্ষমতাধর তার কি করে কাছের মানুষ হওয়া যায় তার প্রতিযোগিতা করছেন বিরোধী নেতারা। দেখেছেন জিতেন চৌধুরীজি এই রাজ্যের পরিস্থিতি নিয়ে কন্ডেম করা উচিত ছিল, মানিক সাহার পদত্যাগ দাবি করা উচিত ছিল, যে মানিক সাহা প্রশাসন চালাতে, রাজ্য চালাতে ব্যর্থ, পুলিশ ওনার কথা শুনছে না, ওনার রাজ্যের মন্ত্রী, সবার মন্ত্রীরা ওনার কথা শুনছে না, বিধায়করা শুনছে না, বাইক বাহিনী থেকে শুরু করে কেউ ওনার কথা শুনছে না। তো ওনার তো নৈতিকতা নেই এই পদে থাকার, যার সরকারের কন্ট্রোলিং পাওয়ার নেই, সরকারের মূল ক্ষমতাধর ব্যক্তি হয়ে তার পদত্যাগ দাবি করা উচিত। তো বিরোধী দল নেতার করেননি। যাই হোক, এটা আরেকটা বিষয়। এই যে সবকিছু মিলিয়ে এখন মানিক সাহাকে গদিতে রাখতে চাইছে প্রধান বিরোধী দল, ওনার স্টেটমেন্ট থেকে দেখেছেন আপনারা, কিন্তু রাখতে পারবেন না। বিজেপির লোকরাই শেষ করে দেবে,
প্রতিমা ভৌমিক বিজেপির নেত্রী হয়ে বলছেন যে একটা অদ্ভুত সরকার চলছে। আচ্ছা, এখানে আমি বলছি, এই যে বড় যদি সংসার থাকে তাহলে তো বাদ বিবাদ থেকে থাকে। বিজেপি তা ওনারা দাবি করেন যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ওনারা, এবং কিছুদিন আগে সম্বিত পাত্রা এসেছেন এবং ওনারা মুখ্যমন্ত্রী সহ বিপ্লব দেব সহ সবাই মিলে একত্রে ছবি ছেড়েছেন, বলেছেন আমরা সবাই এক। তো আপনি যেটা বলছেন যে আভ্যন্তরীণ বিষয়, সেগুলো তো ওনারা নিজে নিজেই ওনারা ঠিক করে নিয়েছেন, ওনাদের দলের ব্যাপার। দেখুন, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া ক্রিকেট খেলে, আবার ওই পাকিস্তান ইন্ডিয়াকে অ্যাটাক করে, ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করে। তো এই ক্রিকেট খেলা থেকে যদি আমরা বলি যে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতো হয়ে গেছে সুমধুর, কোনোদিনই পাকিস্তানের সঙ্গে আমাদের সুমধুর সম্পর্ক ছিল না। ধরেন সুমধুর সম্পর্ক হয়ে গেছে যদি বলি, এটা নয়। ফটোর মধ্যে আমরা হাত তুলে আমরা একটা ফটো উঠে গেলাম, এর মানে এই ফটোটা দেখে আপনি এটা ক্লিয়ারলি বলতে পারবেন না যে তাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্ত নেই। মূল কথা কি? মূল কথা হলো মানিক সাহা 18-র আগে যারা পরিশ্রম করেছেন তারা এখন ভ্রাত্য। মানিক সাহা বা যারা 18-র পরে বিজেপিতে জয়েন করেছে বা 23-এর পরে বিজেপিতে জয়েন করেছে তাদেরকে নিয়ে মানিক সাহা নৃত্য করছেন, এবং এইসব কারণে এটা বড় অংশ মানিক সাহার বিরুদ্ধে চলে গেছে। তার জন্যই যে খবর যে মানিক সাহার গদিটা টলমল, এবং এটার রেজাল্ট আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, এবং খুব দ্রুত কিছু একটা হতে চলেছে, আপনারা মিলিয়ে নেবেন। যতই বিরোধী দলের যারা আছেন, যারা মানিক সাহাকে সাপোর্ট করছেন, মানিক সাহার দালালি করছেন, তারা মানিক সাহাকে রাখতে পারবে না। মানিক সাহার পতন খুব দ্রুত, মানে ঘনিয়ে আসছে মানিক সাহার পতন। আর আপনি বলছেন যে মহারাজাকে নিয়ে আমি যেটা বলেছিলাম যে মহারাজা বিজেপির সঙ্গে থাকছেন না, কি মনে হচ্ছে আপনি? মহারাজা স্টেটমেন্ট থেকে তো দেখতে পাচ্ছেন যে মহারাজা প্রত্যেক দিন বিজেপির বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রত্যেক দিন। এই যে রঞ্জিত দেববর্মা যে স্ট্রাইকটা ডাকলেন, সরকারের থেকে সরকারের বিরুদ্ধে স্ট্রাইক ডাকলেন। এই সরকারের এই যে প্রতিমা ভৌমিক একজন বিজেপির বরিষ্ঠ নেত্রী, কি বলছেন ওনার অ্যালায়েন্স পার্টনারের বিরুদ্ধে? পুলিশকে যে কালকে যখন মথা স্ট্রাইক ডাকলো, মথা যখন উলঙ্গ নৃত্য করলো, আপনারা কোথায় ছিলেন? এর মানে পুরো ফাটল হয়ে গেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা, অ্যালায়েন্স ছাড়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সময়ের অপেক্ষা মাত্র, মন থেকে ওদের ডিভোর্স হয়ে গেছে। এটা বিজেপির বিভিন্ন নেতা থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, তিপ্রামথার প্রত্যেকটা নেতা আপনি দেখুন। তিপ্রামথার যুব সংগঠনের প্রেসিডেন্ট সুরজ দেববর্মা, সে কি পোস্ট করেছে মানিক সাহাকে নিয়ে বা বিজেপির যে সভাপতিকে নিয়ে? এই যে কন্ডেম বিতর্ক নিয়ে রাজ্য সভাপতির বিরুদ্ধে কি পোস্ট করেছে? তো অ্যালায়েন্সে থাকার পরে সেই ধরনের পোস্ট মানে কি? মানে ওনাদের বিচ্ছেদ হয়ে গেছে, শুধু অফিসিয়ালি অর্ডার বের হবে, শুধু একদম সময়ের অপেক্ষা মাত্র, এই অল্প দিন, সেটা আমার মিলিয়ে নেবেন। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে আপনি যে ফটিকরায় বিধানসভা থেকে ভোট লড়েছিলেন, সেই যার বিরুদ্ধে ভোট লড়েছিলেন সুধাংশু দাস, রাজ্যের মন্ত্রী, এবং ছোটবেলা থেকেই উনাকে চিনেন, উনাকে নিয়ে যে বিতর্কটা চলছে, কি বলবেন আপনি? দেখুন, ভালো প্রশ্ন করেছেন। উনাকে নিয়ে বিতর্কের শেষ নেই, এবং এটা তো আমি শুধু কি বলবো, সারা রাজ্যের বাচ্চা থেকে শুরু করে এই সোর্স মন্ত্রীর কথা, সোর্স মন্ত্রী না মানে কথা প্রত্যেকটা বাচ্চার কানে কানে, বা প্রত্যেকটা বাচ্চা সোর্স মন্ত্রী বলেন এখন। তো দেখুন, আমি যেটা বলবো, উনি তো অনেক কিছুই বলেছেন, কোনটা বলবো বুঝে উঠতে পারছি না। প্রথম উনি বলেছেন যে উনি বিজেপি, মানে একটা যে মেয়ে মহিলাটা, এটা রাষ্ট্রীয় সমাচার মেবি, এই চ্যানেল ওনাকে ইন্টারভিউ নিতে গেছে, উনি বলেছেন উনি এই মহিলার এগেনস্টে কমপ্লেন করবেন, মামলা
খুলে, তাহলে আমরাও তো হাইকোর্টে প্র্যাকটিস করি বা সারা রাজ্যের কোর্টে আমরা দৌড়াই, কোনো কোর্টেই তো আমরা দেখলাম না সুধাংশু বাবু বা সোর্স মন্ত্রী। না, উনি বলেছিলেন যে 26 তারিখের পরে উনি মামলা করবেন জিতেন্দ্র চৌধুরী সহ ওই মহিলার বিরুদ্ধে। এটাই বলতে চাইছি ওনার মামলা করার সাহস নেই, উনি মামলা করতে পারবেন না, কারণ উনি অপরাধী। সংবিধানের নামে শপথ নিয়ে সোর্স নেবেন, সোর্স মানি আর্ন করবেন। ওনার ভাই সংবিধান নামে উনি শপথ নিয়েছেন, উনি ফটিক রায়ের প্রত্যেকটা নাগরিকের বিধায়ক, এই রাজ্যের প্রত্যেকটা নাগরিকের মন্ত্রী। উনি বিজেপির মন্ত্রী নন, উনি ত্রিপুরার মন্ত্রী। উনি কি বলছেন, আমি মন্ত্রী হয়েছি, আমার ভাই তো কিছু ফ্যাসিলিটি নেবে। এটা অ্যাকচুয়ালি কিছু পুঁথিগত বিদ্যায় সার্টিফিকেট পেলেই হয় না, নলেজ থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, হঠাৎ করে কি বলে, এই যে সোর্স মানি আসলে শরীরের গরম থেকে এগুলি বলা যায়, কিন্তু এগুলি এখানেই দিয়ে যেতে হবে, এখানেই হিসাব। সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধানকে উপেক্ষা করে, সংবিধানের সম্মানহানি করে, বা এই রাজ্যের মানুষের যে বিশ্বাস অর্জন করে বিধায়ক হয়ে মানুষের বিশ্বাস ভাঙা বা মানুষের সঙ্গে প্রতারণার রেজাল্ট 28 নির্বাচনে দিতে হবে। আমি এটা বলবো চ্যালেঞ্জ করে যে উনি মামলা করতে পারবেন না এবং উনি মামলা করবেন না। কারণ কেন করবেন না, উনি বলেছেন যে লাক্সারি লাইফ কাটিয়েছেন বিধায়ক হওয়ার আগে। উনি বলেছেন যে উনি ট্যাক্স দিতেন 2014 সাল থেকে। এই যে উনি ট্যাক্স দিতেন 2014 সালে, ওনার এফিডেভিটে উনি কি উল্লেখ করেছেন, উনি বলেছেন ওনার ধর্মনগরে ওনার 18 নির্বাচনের আগে ওনার 5 ঘন্টা জায়গা উনি কিনেছেন। তাহলে আপনি দেখবেন ওনার যে এফিডেভিট আমার কাছে আছে, আমি আপনি যে এই প্রশ্নটা করবেন আমি জানতাম না, তোমার নিয়ে বসতাম। এই এফিডেভিটে ক্লিয়ারলি মেনশন করা আছে, আমার মুখস্থ, এই সোর্স মন্ত্রীর যে প্রপার্টি, এটা আমার মুখস্থ, আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন আপনি এফিডেভিটটা পরবর্তী সময়ে। ধর্মনগরে ওনার জায়গা উনি কিনেছেন, কোনো ধরনের ওনার এফিডেভিটে উল্লেখ নেই, অর্থাৎ ওনার কোনো জায়গা ধর্মনগরে ছিল না। সেকেন্ড, উনি একটা জায়গা কিনেছেন অনলি 84, মানে 84,000 টাকা দিয়ে উনার যে বাড়ি, এই বাড়িটা বিলাসপুরের নদীর চর বলা হয়, এই জায়গায় প্রায় 1 লক্ষ টাকা কানি, উনি এক কানি থেকে কিছুটা কম 18 গন্ডা জায়গা অনলি 84,000 দিয়ে কিনেছিলেন 2016 সালে। এই জায়গাটা উনি 18 নির্বাচনে উনি 6 লক্ষ সামথিং অ্যামাউন্ট দেখিয়েছিলেন। উনি টোটাল 11 লাখ সামথিং উনি তো ওনার প্রপার্টি দেখিয়েছিলেন। এই 11 লাখের মধ্যে বা 14 লাখ সামথিং, এই টাকার মধ্যে উনি 5 লাখ টাকা ওনার যে বসত বাড়িটা, মানে বসতবাড়ি বলতে পিতৃ সম্পত্তি যেটা, এটা উনি দেখিয়েছেন ওনার 5 লাখ টাকা প্রপার্টি, এই যেটা নদীর চরে, যেটা বিলাসপুর। আর ওনার একটা বাইক ছিল, তাও লোন নিয়ে কেনা। তো আপনি বলুন না, বাইক দিয়ে লাক্সারি লাইফ কাটানো ছেলেটা, সোর্স মন্ত্রীটা সম্বন্ধে এই রাজ্যের মানুষ সবাই জানে, আমি কি বলবো। আর 14 সাল থেকে ট্যাক্সের কথা, 16-17 সালে ওনার আর্নিং উনি দেখিয়েছিলেন, মানে 16-17 সালে আর্নিং কত, 2 লক্ষ টাকা। তো 16 থেকে 17 সালে যদি 2 লক্ষ টাকা, 16-17 ইয়ারে যদি ওনার আর্নিং রোজগার, বাৎসরিক রোজগার যদি 2 লক্ষ টাকা হয়, উনি ট্যাক্স কেন দেবেন, কিসের ট্যাক্স দেবেন? আর 70,000 80,000 টাকা বেতন হলে ওনার বছরে আর্নিং কি করে হলো 2 লক্ষ টাকা? বছরে 2 লক্ষ টাকা আর্নিং উনি বলেছেন। তো আমি ট্যাক্সের লয়ার নই, 2 লক্ষ টাকা বছরে যারা আর্নিং করে তাদের ট্যাক্স দিতে হয়, এটা আমার জানা নেই। এটা ভালো ট্যাক্সের লয়ার যারা আছেন, ট্যাক্সেশন যারা দেখেন, ওনারা বলতে পারবেন।
আমি বলতে চাই, আমি 2 লক্ষ টাকা যখন রোজগার করতাম তখন তো কখনো বা বহু লোককে আমি আমি দিইনি। তো যাই হোক, এটা উনি বলেছেন ওনার নলেজ থেকে। তো আমি একটা বলবো এই কথা, সবসময় চোরের মায়ের বড় গলা, আর এই গলাটা অবশ্যই ডাউন হবে। আর 18 নির্বাচনের পরে ওনার প্রপার্টি উনি দেখিয়েছেন, প্রায় 18 নির্বাচন থেকে 5 বছরে ওনার প্রপার্টি প্রায় 5 গুণ উনি দেখিয়েছেন। কিন্তু ওনার স্যালারি কত, ওনার খরচ কত, উনি যে বিয়ে করেছেন এই বিয়ের এক্সপেন্ডিচার উনি কত কত করেছেন। বিয়ে যে যারা খেয়েছে, সারা বিধানসভার মানুষ বলছে সাধারণ গরিব হওয়া অপরাধ নয়, সাধারণ ঘরে জন্মগ্রহণ করা অপরাধ নয়। আমিও একটা সাধারণ ঘর থেকে উঠে আসা একটা ছেলে। আমার বাবা, আমি ক্লাস 11-এ থাকতে মারা গেছেন। অনেক লড়াই করে এই জায়গায় এসেছি। গরিব ঘরে জন্মগ্রহণ করা বা গরিব হওয়া অপরাধ নয়। চুরি করাটা, মানুষের সঙ্গে প্রতারণা করাটা অপরাধ। সংবিধান নামে শপথ নিয়ে সংবিধানকে ভুলণ্ঠিত করা, এটা অপরাধ। আর এই সোর্স মন্ত্রী সংবিধানকে ভুলণ্ঠিত করছেন। তো যেটা বলতে চাই, এটা ফটিকরায় বিধানসভার মানুষ অপেক্ষায় আছেন। শুধু ডেসিং ভাব নিয়ে চললেই হয় না। যে ছেলেটা 2018 সালের আগে 300 টাকা দামের পাঞ্জাবি পরতো, সেই ছেলেটা আজকে ব্র্যান্ডেড পাঞ্জাবি পরে। এটা মানুষ বলছে। যে ছেলেটার বিয়েতে প্রায় 1,500-2,000 টাকার প্লেট, প্রতি প্লেট এত লোককে খাইয়েছে, এই সোর্স মানি থেকে। তো এই যে সোর্স মানি থেকে, এই সোর্স মানি কোথা থেকে আসছে? আমি বলিনি, সোর্স মন্ত্রী বলেছেন, কন্ট্রাক্টর থেকে উনি নিচ্ছেন। তো একটা কন্ট্রাক্টর যদি সোর্স মানে ঘুষ দেয়, তাহলে সে ভালো কাজ করবে কেন? মন্ত্রীকে ঘুষ দিলে আমি তো কাজটা সেইভাবেই করব। আমি কেন উন্নত মানের কাজ করব? কারণ মন্ত্রীকে আমি ঘুষ দিয়েছি। আর আমি ভালো কাজ যদি করে থাকি, আমি মন্ত্রীকে ঘুষ দেবো কেন? তো এই সব কিছু মিলিয়ে আমি বলবো যে শুধু উনি নয়, ওনার ভাই 18 নির্বাচনের আগে একটা গ্রসারি দোকানে, ধর্মনগরে গ্রসারি দোকানে কর্মচারী ছিলেন। অপরাধ নয় কর্মচারী থাকা, কিন্তু উনি 5 বছরে অবিভক্ত নর্থ ত্রিপুরার সবচেয়ে প্রথম করদাতা হয়ে গেলেন, মানে সবচেয়ে প্রথম বড় লোক। এবং এটা মুখ্যমন্ত্রী মানিক শাহ অবিভক্ত নর্থ ত্রিপুরা, মানে বর্তমানে উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি ত্রিপুরার উনি সবচেয়ে বড় লোক। পুরস্কার দিয়েছেন কে? মুখ্যমন্ত্রী মানিক শাহ। কি করে এই 5 বছরে এতভাবে ইনক্রিজ হওয়া যায়? এটা তো সারা ফটিকরায় বিধানসভার মানুষ, সারা রাজ্যের মানুষ জানতে চায় যে কি করে এইভাবে বড় হওয়া যায়। এই প্রসেসটা আমরাও জানতে চাই। তো দেখুন, উনি তো বলে দিয়েছেন যে আমার ভাই ফ্যাসিলিটি নেবেই, তার জন্য হয়েছে। এই যে এত কিছু বললেন, আমি দেখেছি সারা রাজ্যের থেকে মন্ত্রীর পদত্যাগের জন্য দাবি করছেন। মন্ত্রী পদত্যাগ করবেন না, কিন্তু মুখ্যমন্ত্রী কেন কোনো অ্যাকশন নিচ্ছেন না? প্রকাশ্যে বলেছেন এই মেয়েটা যেভাবেই হোক, যদি আপনি বলেন হিডেন ক্যামেরা দিয়ে রেকর্ড করেছে, হতে পারে হিডেন ক্যামেরা দিয়ে রেকর্ড করেছে, কিন্তু এটা তো ফ্যাক্ট যে উনি ওনার নিজের মুখে সেটা বলেছেন যে উনি সোর্স মানি নেন। উনি তো ক্লিয়ারলি বলেছেন যে উনার ভাই মন্ত্রী হয়েছেন, উনি ফ্যাসিলিটি তো কিছু নেবেনই। তো এই সব কিছু মিলিয়ে আমি বলবো যে মুখ্যমন্ত্রী কেন তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছে না? মুখ্যমন্ত্রী এই কারণেই তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছে না, কারণ মেবি জিতেন চৌধুরীর প্রিয় পাত্র মুখ্যমন্ত্রী মানিক শাহ এই সোর্স মানি থেকে কোনো সোর্স পাচ্ছেন বা কাটমানি পাচ্ছেন, তার জন্যই তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছেন না। যদি মানিক শাহজি এই সোর্স মন্ত্রী থেকে কোনো ধরনের কালেকশন না নিয়ে থাকেন, তাহলে এত বড় একটা অফেন্সিভ কথা বলা মন্ত্রীর বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নেবেন, কাল বিলম্ব করবেন না, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন। আর যদি না করেন, তাহলে বুঝতে হবে মানিক সাহা ভদ্র মানুষের আড়ালে, ভদ্রতার মুখোশে মানিক শাহ একজন শয়তান। আমি এই জায়গাতে আপনাকে আমি বলতে চাই, দেখুন, ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রীর আপনি সমালোচনা করতে পারেন,
আপনার গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করতে হবে। রাঘব বাবু, আপনি একজন আইনজীবী, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে শয়তান বলতে পারেন না। মুখ্যমন্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারে আগামী দিনে, বর্তমানে মানিক সাহা আছেন, আগামী দিনে যে কেউ হতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু মানিক সাহা আছেন, উনাকে এই শব্দটা কমপক্ষে আমি মেনে নিতে পারছি না, এবং আপনাকে আমি চাইবো আপনি শয়তান শব্দটা মুখ্যমন্ত্রীকে আপনি বলতে পারবেন না, আমি রাজ্যের নাগরিক হিসাবে প্রতিবাদ করছি। আচ্ছা, প্রথম কথা হলো আপনি মানিক সাহার বাড়িতে বসে থাকেন, আমার ইন্টারভিউ নিতে এসেছেন কেন? আমার বাক স্বাধীনতা, আমি কথা বলবো। আমি কি বলেছি? আমি মানিক সাহাজিকে শয়তান বলিনি। ভালো করে আমার কথাটা রিপিট করে দেখে নেবেন। আমি কি বলেছি? যদি ভ্রষ্টাচার মন্ত্রীকে পদত্যাগ না করান, কারণ উনি স্পেসিফিক ভাবে দেখেছেন যে মন্ত্রী নিজে, কেউ তো গিয়ে বলেনি যে মন্ত্রী চুরি করেছে, কমপ্লেন করেনি। সোর্স মন্ত্রী নিজে বলেছে যে কাটমানি খাচ্ছে। এরপরও যদি ওনার ভাই এগুলি করবে, তারপরও যদি মানিক সাহাজি চুপ থাকেন, তাহলে মানিক সাহা হয় ইনসান, নতুবা ভগবান, নতুবা শয়তান। আপনারা সারা রাজ্যের মানুষ বলবে যে উনি কি ভদ্রতার আড়ালে। আবারও বলছি, যদি একটা করাপ্টেড, যে করাপশনকে বাহবা দেয়, যে যার থেকে কাটমানি নিচ্ছে, তারাও করাপশন করবে, কারণ মন্ত্রীকে টাকা দিয়েছি। তো এই করাপশনকে যে মন্ত্রী বাহবা দেয়, তার এগেনস্টে কম অ্যাকশন না নেওয়া মানে কি? উনি ভদ্রলোক? আমি আবারও বলছি, উনি ভদ্রলোক হতে পারেন না যদি অ্যাকশন না নেন, উনি শয়তান। দেখুন, আমি এই ধরনের শব্দ আমি আগামী দিনেও চাইবো না যে এই ধরনের শব্দ আপনি প্রয়োগ করুন। ও আচ্ছা, দালালি যদি করেন মানিক স্যার করেন। শুনুন, আমি জানি আপনাদের মতো গদি মিডিয়ারা আজকে মানিক শাহ মুখ্যমন্ত্রী, তার জন্য আপনারা মানিক শাহর তেল মাখছেন। যখন মানিক শাহর জির চামচারা যখন বলেছিল যে সুদীপ বর্মনের চামড়া তুলে নেব আমরা, তখন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? হিম্মত আছে? মানিক শাহকে গিয়ে প্রশ্ন করুন যে এই রাজ্যে যেভাবে একটা হজরবলব চলছে, আপনার দলের নেত্রীরা গিয়ে আপনার সরকারকে অদ্ভুত সরকার বলছে, আপনার তো পদত্যাগ করা উচিত। পারবেন? বলতেন পারবেন না, এই দম নেই। রাখো বাবু, একটা জিনিস কি বিষয়টা হচ্ছে, যেদিন আমাদের ক্ষমতা আসবে আমাদেরকে এই কথা বলার সাহস পাবেন না। দেখুন আপনারা কি হচ্ছেন না, আপনাদের পক্ষে যে যাবে ও ভালো, আর যে বিপক্ষে প্রশ্ন করবে তাকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। যেমন আমাকে আপনি গদি মিডিয়া ট্যাগটা দিলেন। আপনি সুদীপ রায় বর্মনকে জিজ্ঞেস করুন, উনার বাড়িতে যখন আক্রমণ হয়েছিল, এরপরে আমি উনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার উপর এভাবে কেন আক্রমণ হচ্ছে। সুদীপ রায় বর্মন আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং আপনি আপনি তীব্র প্রতিবাদ করেছেন তো। আপনি পারবেন মানিক সাহাজিকে গিয়ে বলতেন যে বিরোধী দলের উপর আমি আপনাকে আপনার ক্যামেরার সামনে পায়ে ধরে প্রণাম করব যদি মানিক সাহাজিকে বলতে পারেন যে বিরোধীদের উপর এত আক্রমণ চলছে, কেন আপনি চুপ? কজনকে গ্রেফতার করিয়েছেন? যদি বলতে পারেন কংগ্রেস ভবন থেকে শুরু করে মিডিয়া হাউসগুলোতে আপনার দলের গুন্ডারা আক্রমণ করেছে, কজনকে গ্রেফতার করিয়েছেন? যদি বলতে পারেন যে ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার কি সৎসাহস ছিল না যে আপনি ছাপ্পা ভোট ছাড়া মুখ্যমন্ত্রী হতেন? জনগণের উপর কি আপনার ভরসা নেই? যদি এই তিনটা প্রশ্ন আপনি মানিক সাহাজিকে করতে পারেন অন ক্যামেরা, আমি আপনার পায়ে ধরে প্রণাম করব। না, আমার পায়ে ধরে প্রণাম করার দরকার নাই, কিন্তু আপনি আমার ইন্টারভিউ গুলো দেখবেন, বারবার আমরা বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে, রাজ্যের বিভিন্ন বিষয়ে আমরা শাসক দলের নেতাদের প্রশ্ন করছি। আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন, দেখুন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনার হয়তো উনার সাথে দেখা করাটা এত সম্ভব না। আমরা চেষ্টা চালাচ্ছি। মুখ্যমন্ত্রীর সাথে যেদিনে আমার সাক্ষাৎ হবে, আমি ক্যামেরার সামনে রাখুদাস আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করব। কিন্তু একটা কথা বলে রাখি, বলবেন মানুষ চাইছে। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখছি, মুখ্যমন্ত্রী যদি আগামীতে রাখুদাস হন, আমি আপনাকে বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রীর চেয়ারটা হচ্ছে সাংবিধানিক চেয়ার, সেটাকে সম্মান করা উচিত। এবং আপনি যে শব্দটা শয়তান, আমি আবারও বলছি, আপনি আবার একটা কথা বলছেন, আমি ওনাকে ডাইরেক্টলি শয়তান বলিনি। আমি বলেছি, ধরুন আপনি আমাকে বলেননি যে আমি চোর, আপনি বলেছেন যে রাখুদাসের বাড়িতে আমি এই মোবাইলটা রেখে গেলাম, যদি এই মোবাইলটা রাখুদাস আমাকে ফেরত না দেয় তাহলে রাখুদাসকে আমি চোর বলবো। আমি সেইভাবে বলেছি, ভদ্রলোক মানিক সাহাজি যদি করাপ্টেড সোর্স মন্ত্রীকে যদি তার বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয়, তাহলে বুঝতে হবে এই করাপ্টেড সোর্স মন্ত্রী থেকে উনিও কিছু একটা ভোগ করছেন, তার জন্য তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছেন না।
তার ফলে ওনাকে ভালো মানুষ বলা হবে না, শয়তানি বলা হবে। ঠিক আছে, আপনার কিন্তু এই শব্দচয়নটা আমার ভালো লাগেনি, যেহেতু আমি এই ত্রিপুরা, শুনুন 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 শুনুন, আমি বলছি আমিও ত্রিপুরা রাজ্যের নাগরিক, আমি মুখ্যমন্ত্রী মানিক শাহকে না পর্যন্ত করতে পারি, এটা আমার ব্যক্তিগত, কিন্তু উনি যেহেতু মুখ্যমন্ত্রী, আমি শব্দচয়নটা নিয়ে বলেছিলাম। এবং 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গদি মিডিয়া ট্যাগ দেওয়ার জন্য, কারণ আপনাদের যখন বিপরীতে কোনো কিছু যায় তখন আপনারা ট্যাগ লাগিয়ে দেন আমাকে। শুনুন, বিজেপি এরা কি বলে জানেন, বিজেপি এরা কি বলেন, বিজেপির কিছু কিছু লিডার বলে আমি বিরোধী দলের এজেন্ট, আবার অনেকে বলে অনেক কিছু বলে দেয়, কিন্তু আমি বলি আমি কোনো প্রণব চন্দ্র পিসি মিডিয়া কোনো রাজনৈতিক দলের এজেন্ট নই, আমি কোনো রাজনৈতিক দলের দালাল নই। হ্যাঁ আমি দালাল, আমি ত্রিপুরা রাজ্যের মানুষের দালাল, এবং ত্রিপুরা রাজ্যের মানুষের হয়ে সদা সর্বদা কথা বলবো, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যেদিন আমার সাক্ষাৎ করা হবে, রাজ্যের রাজনৈতিক সংঘর্ষগুলিকে নিয়ে আমি প্রশ্ন করবো আপনাকে, আমি কথা অপেক্ষায় রইলাম। আর আমি যদি কোনো অসাংবিধানিক কথা বলতে থাকি, পুরো ক্লিপ দিয়ে মামলা করুন। না না, আমি মামলার কথা বলছি না তো, আমি কেন মামলা করবো? আমি অসাংবিধানিক কথা বলিনি তো, আমি বলেছি আপনার শব্দচয়ন নিয়ে, আমি শব্দচয়নটা বলেছি। শব্দচয়ন কি খারাপ করলাম? আমি শব্দচয়ন নিয়ে আপত্তি তুলে আপনি আমাকে গদি দিয়ে টেক দিয়ে দিলেন। শব্দচয়ন কি বললাম? এটার মধ্যে শব্দচয়ন, এই শয়তান ওয়ার্ডটা কি খারাপ? দেখো, হয় ভালো মানুষ নতুবা শয়তান, এটা দর্শক বিচার করবে, এটা দর্শক বিচার করবে। রাকুদাস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে শয়তান বলেছে, এবং রাজ্যের আম জনতা হয়ে রাজ্যের একজন নাগরিক হিসাবে আমি হয়তো মানিক শাহ রাজনৈতিক দর্শনকে আমি সাপোর্ট না করতে পারি, তিনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে শয়তান বলার জন্য আমি সেই বাক্য প্রয়োগ নিয়ে প্রতিবাদ করেছি, এবং রাকুদাস আমাকে গদি মিডিয়া ট্যাগ দিয়েছে। শাহজির দালালির বিরুদ্ধে আমি আবারও আপনার চ্যানেল থেকে দেখাবেন কিন্তু এই পার্টটা তীব্র নিন্দা জানাই। আমি আনকার চালাবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আনকার চালাবো। আমি বারবার বলেছি যে আমি মানিক শাহজিকে শয়তান বলিনি, আমি সেটা বলেছি যে যদি উনি করাপ্টেড সোর্স মন্ত্রীকে, যে সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধানকে ভুলুণ্ঠিত করেছে, তার বিরুদ্ধে যদি মানিক শাহজি খুব দ্রুত অ্যাকশন না নেন, তাহলে বুঝতে হবে যে উনিও এই সোর্স মন্ত্রী থেকে কাটমানি খান, আর তার ফলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে উনি ভয় পাচ্ছেন। আর যদি অ্যাকশন না নেন তাহলে উনি কোথায় ভদ্রলোক? আচ্ছা, এটা মানুষের উপর ছেড়ে দিন, মানুষের উপর ছেড়ে দিন, মানুষ বিচার করবে কোন বিষয়টা কি। তবে আমি শেষ প্রশ্নে আসছি, রাকুদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এইসব বিতর্ক ছেড়ে দিন, মানুষ দেখবে আপনি কি বলেছেন আমি কি বলেছি। নেশার মুক্ত ত্রিপুরার যে স্লোগান ছিল, ত্রিপুরায় নেশা যুক্ত হয়ে যাচ্ছে, এবং কিছুদিন আগে আমরা দেখলাম ওয়াগনে ফেন্সিডিল আসলো, এবং রাজ্যের আনাচে কানাচে ড্রাগস হয়ে গেছে, এবং এটা রাজনীতির বিষয় না। আমি বরাবরই বলি যে নেশাকে কন্ট্রোল করতে হবে, এবং সামাজিকভাবে আমাদের আরো সচেতন হতে হবে। শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল কিন্তু নেশার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং আপনার কি মেসেজ থাকবে বর্তমান যে রাজ্যে এই যে নেশার যে চরম আসক্তি চলছে, এবং এই যে নেশার ফুয়ারা চলছে, এই বিষয়ে আপনি কি বলবেন? শেষ প্রশ্ন আমার। দেখুন, শুধু ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষে বিজেপি আসার পরে নেশার একটা রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে। তার জন্যই কংগ্রেস পার্টি, যুব কংগ্রেস, নেশা নয় চাকরি চাই, ত্রিপুরা নয় শুধু সারা ভারতবর্ষে এই স্লোগানে যুব কংগ্রেসরা প্রতিবাদ মিছিল করে। এই যে নেশা, এই বিজেপির যে গুটি কয়েক লোক আছে, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে নেই এখন। বুঝবেন এডিসি নির্বাচনে বুঝে যাবেন রেজাল্ট, সামনেই তো এডিসি নির্বাচন, বুঝবেন। বুঝতে পারছেন না বিজেপি 10 বছর হয়ে গেছে ভিলেজ কাউন্সিল ইলেকশনটা করতে ভয় পাচ্ছে। মানে বিজেপির কি আছে বুঝতে পারছেন তো? বিজেপি কি করছে? অন্যান্য দল থেকে নিয়ে লিডার বানাচ্ছে 2023-এর পরে, 2018-এর পরে। বুঝতে পারছেন তো বিজেপির কি আছে? তো আমি এটাই বলতে চাই, বিজেপি এখন যাদের উপরে ভর করে আছে, নেশা কারবারিদের উপর। এই যে ওয়াগন ভর্তি, একবার ভাবুন তো, এই রেলটা কার? এই রেলটা কার? এই রেলটা কি পাকিস্তান থেকে এসছে? এই রেলটা এবং কোথায় এসছে? জিরানিয়াতে। এবং কতটা স্টেশন পার হয়ে এসছে? আসাম সরকার বিজেপির, ত্রিপুরার বিজেপির, এত ওয়াগন ভর্তি কি করে নেশা আসলো? আপনার কি মনে হয় তার সঙ্গে রাঘব বোয়ালরা যুক্ত না থাকলে, প্রশাসনিক যার ক্ষমতাবানরা যদি এর সঙ্গে যুক্ত না থাকে, ওয়াগন ভর্তি স্টেশনে চলে আসে এত দূর পার হয়ে? এটার মধ্যে রাঘব, এবং এটা এই একটা ধরা পড়েছে, আর এতদিন বিজেপির 7 বছর 8 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, 8 বছরে এত বড় ওয়াগন একবার ধরা পড়েছে। আপনি কি মনে করেন যে এটা প্রথমবার এসছে? এটা ধরা এই কারণে পড়েছে, ভাগ বাটোয়ারা নিয়ে যখন
মানে কোনো একটা গরমিল লেগে গেছিল, তখন এটা ধরা পড়েছে। যদি ঠিক করে ভাগ বাটোয়ারাটা ঠিক হতো তাহলে এটা ধরা পড়তো না, বরাবরের মতোই পাচার হয়ে যেত। এবং এটার মধ্যে এর জন্য দায়ী সম্পূর্ণ, আমি জিতেন বাবুর মতো নই, কিন্তু আমি রাখু দাস, আমি কংগ্রেস কর্মী, সত্য বলতে ভয় পাই না। সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী, এবং এই মুখ্যমন্ত্রীর তো নৈতিকতা নেই এই চেয়ারে, আপনি সম্মানিত চেয়ারে বসে থাকার জন্য। একদম পদত্যাগ করা উচিত। ত্রিপুরা রাজ্যটাকে উনি বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা মানিক শাহ মুখ্যমন্ত্রী, মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন। এই রাজ্যের মানুষ মানিক সরকারকে হটিয়ে দিয়েছে, কারণ মানিক সরকার এই রাজ্যের জন্য ঠিকভাবে কিছু করতে পারেননি বলেই সিপিএম কে মানুষ বিসর্জন দিয়েছে, বিজেপির উপর ভরসা করেছে। মুখ্যমন্ত্রী হলেন বিপ্লব দেব, বিপ্লব দেবও সেইভাবে কিছু করতে পারলেন না বলেই বিপ্লব দেবকে বিজেপি হটিয়ে দিল, আনলো মানিক শাহজিকে। কি হলো, মানুষ কি পেল? এই মানিক শাহজি, কটা চাকরি হলো মানিক শাহজি আসার পর? এই রাজ্যের খুন, রাহাজানি, ধর্ষণ কমেছে কি মানিক শাহজির আমলে? মানিক শাহজির বিধানসভায় ধর্ষণের মতো ঘটনা 1 মাসও হয়নি, হয়েছে। তো আর ড্রাগসের কথা, নেশার কথা তো বললামই না। আর এই রাজ্যকে যে শরিক দলের নামে যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, এটার কথা তো সারা রাজ্যের মানুষ তটস্থ হয়ে গেছে। মানুষ বলছে, প্রথম মানুষ বলেছিল ভদ্রলোক শিক্ষিত মুখ্যমন্ত্রী পেয়েছি, এখন মানুষ কি বলছে? এখন মানুষ বলছে যে এই মুখ্যমন্ত্রী পলিটিক্যালি আনএডুকেটেড মুখ্যমন্ত্রী, কিছুই বুঝে না, না প্রশাসন চালানো বুঝে, না সরকার চালানো বুঝে, না পার্টি চালানো বুঝে। এই মুখ্যমন্ত্রী থাকলে তো এই রাজ্যের আরো অবনতি হবে। সিপিএম এর মানিক সরকার যেভাবে রাজ্যটাকে যে জায়গায় নিয়েছিল, খাদের কিনারে নিয়ে গেছিলেন, উনি তো খাদেই ফেলে দেবেন মানিক সাহা। তার জন্য এই রাজ্যের মানুষ এই মুখ্যমন্ত্রীকে আর চান না, এই বিজেপিকে আর চান না। আর যতক্ষণ অব্দি এই রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করা যাবে না, এই অরাজকতা, খুন, ধর্ষণ, এই যে নেশার বাণিজ্য বন্ধ হবে না। কারণ এই নেশার বাণিজ্য থেকেই বিজেপির নেতা মন্ত্রীদের ওই যে সোর্স মানি, এই মন্ত্রী বলেছেন এইটাই সোর্স মানির, তার জন্য এটা বন্ধ হবে না। এটা বন্ধ করতে গেলে সরকার পরিবর্তন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো দর্শক, এতক্ষণ আমার সাথে ছিলেন রাখু দাস। কার্যত আজকের এই সাক্ষাৎকারে আমাদের মধ্যে অনেক বিতর্ক হলো, বিশেষ করে একটি শব্দকে ঘিরে। তো আপনারা বিচার করবেন শব্দ চয়নটি উনার ঠিক ছিল কিনা। তবে হ্যাঁ, আমাকে লেবেল লাগিয়ে দেওয়া হলো, আমি গডি মিডিয়ার সাংবাদিক। যাই হোক, ভালো থাকবেন আপনারা, আর আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।